আর আমি ভাই মুড়িতেই শুরু মুড়িতেই শেষ, মুড়ি আমার লাগে বেশ। এটা উত্তর দেওয়াটা একটু ইনফরমেটিভ, এবং এই ইনফরমেশনটা আমার মনে হয় শুধুমাত্র ওনার বলে নয়, প্রচুর মানুষের কাজে লাগবে আর কি। তাহলে ও আমাদের দুজনের হাতের উপর দেবে, দুজনকে বলবে ওর সাথে কথা বলতে, মানে ও ইনিশিয়েটিভ নিয়ে ঝগড়া মেটাবে। যেই ঝগড়া মিটে গেল, বুঝে গেল যে দুজনে ভাব হয়ে গেছে, এইবার মাকে আর পাপার পাশে থাকতে দেবে না। ওলে বাবালি, দেখো সকাল সকাল তরকারি দিয়ে রুটি খাচ্ছে খোকন আমার। একটুখানি মিষ্টি আছে পাশে, ওর দিকে তাকিও না, কারণ ওটা ঘুষ না দিলে হয় না। তবে এটাই আজকে শেষ নাম্বার, কারণ পিসুমণির দেওয়া মিষ্টি এটাতেই শেষ। আর আমি ভাই মুড়িতেই শুরু মুড়িতেই শেষ, মুড়ি আমার লাগে বেশ। এটার মধ্যে একটুখানি তরকারি জাস্ট অ্যাড হবে, আমার এটাতেই প্রত্যেক দিনের গুড মর্নিং হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ থেকে শুরু হলো আবার একটা সুন্দর উইকেন্ড। এর আগে অবধি উইকেন্ডগুলোকে আমি ঠিক উইকেন্ড বলে বুঝতেই পারিনি। আর এই 13-14 দিন মতো হলো বোধ হয় আমরা ফিরেছি, তাই না? না না, কতদিন হলো ফিরেছি, কতদিন ফিরেছি সেটাই মনে পড়ছে না। 15 দিন মতো হলো ফিরেছি, মানে ওই এটা নিয়ে হয়তো সেকেন্ড উইকেন্ড চলছে না, এটা হয়তো সেকেন্ড, মানে আগের উইকেন্ডটা ঠিক উইকেন্ড বলে বুঝতেই পারিনি। মানে কিভাবে যে ঝড়ে কাচাকুচি আর তার মধ্যে ঝড় বৃষ্টি ছিল, মানে কি যে বাজে ছিল। আজকের উইকেন্ডটা মনে হচ্ছে একটা উইকেন্ড। যাই হোক, তার জন্য তিনজনে একসাথে, এদের দুজনে খাওয়া হয়ে গেছে, আমি অলওয়েজ লেট। যাই হোক, চলো শুরু করে আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। আমার বাড়িতে একটা চরম সমস্যা আছে, কি বলতো, যেটুকু হয়নি সেটা শুধুমাত্র আমার জন্যই হয়নি। মানে ধরো ছেলে জল খায়নি, তার মানে আমি দেখিনি। ছেলে খাবার খায়নি, মানে আমি দেখিনি। ঘরে কোথাও গোছানো নেই, মানে আমি গোছাইনি। ঘরে কোথাও একটা ধুলো লেগে রয়েছে, মানে আমি ঝাড়িনি। ধরো রান্নাটা আজকে একটু নুন বেশি হয়েছে, তেল বেশি হয়েছে, যা হয়েছে আমার জন্য হয়েছে। এরপরেও এটা বোঝে না যে এ থেকে জেড সব কিছুই একজনের ওপর চাপিয়ে দিলে এটাই স্বাভাবিক। কিছু বলার নেই, মানে যা তা অবস্থা ঘরটার। কেউ এতটুকু, মানে এখানে যদি রুমালটা আমি সাপোজ বলছি, এখানে যদি ধরো এগুলো পড়ে রয়েছে, এটা যতদিন না আমি তুলবো, আমি যদি বছরের পর বছর ওখানে ফেলে রাখি, তো ওইখানেই পড়ে থাকে, ওইটা নষ্ট হয়ে ফেলা যাবে। তাও কেউ ফেলবে না, ফেলাটাও মানে এটা তুলে এই যে এই কোনায় একটা ডাস্টবিন রয়েছে, সেটাও অবধি করার কারোর ক্ষমতা নেই। বাবা ভীষণ হাতে ব্যথা করে, এইখান থেকে তুলে এইখানে কত যন্ত্রণা হলো তো হতে হয়। কিছু আর বলার নেই, বেসিনটার অবস্থা হবে, কাকে এসব মুক্ত হবে না এর মধ্যে, স্বাভাবিক। আমি পরিষ্কার করি, চলো করি। গোছাচ্ছি, আর এই যে আরেকজন ভরাচ্ছে সবকিছু, ফল কাটবে একটু পরে। আর ওইদিকে অবস্থা দেখো, ওরে আমার কাজ কম রয়েছে যে তুই আরেকটু বাড়াচ্ছিস। এখন কি করার সময় তাহলে আমাদের? কমেন্ট করার সময় পড়ে ফেলো। প্রচুর কমেন্ট আসছে, আমরা সত্যি ওভারওয়েলড, মানে ভাবতেই পারছি না তোমরা রায়ের সাথে, রাই হাইওয়ের সাথে, অনুপমের সাথে, আদরের সাথে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে জড়িয়ে যাচ্ছে। আরও বেশি করে জড়াও। আর আমি চাই আমার ভিডিওতে যেন একদিন আমি তোমাদের সবাইকে দেখাতে পারি। মানে এটা আমার সেই বলে না, যদি ঈশ্বরের কাছে কোনো উইশ থাকে, যেন এরকম একটা উইশ, এরকম যেন উইশ করছি যেন একদিন এরকম সত্যি হয়, মানে সবার সাথে আমাদের একটা
Get মিট আপ together. যেন হয়, আর এইটাই। সেদিনকে যেন আমি সবাইকে পার্টিকুলার এক একজনকে ধরে ধরে যারা প্রথম থেকে আমার সাথে আছো তাদের যেন আমি আমার ব্লগে দেখাতে পারি। একদমই তাই। যাই হোক, কয়েকটা কমেন্ট পড়ার সময় রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো আমি আর সত্যি কথা বলতে বাড়াইনি। তার একটা কারণ আছে, কমেন্টের মধ্যে এমন কিছু কমেন্ট এসছে যেটা উত্তর দেওয়াটা একটু ইনফরমেটিভ, এবং এই ইনফরমেশনটা আমার মনে হয় সবারই শুধুমাত্র দরকার। ওনার বলে নয়, প্রচুর মানুষের কাজে হ্যাঁ, লাগবে, হ্যাঁ। যার জন্যই আমি আর ব্লগটা লেন্দি করিনি। তার মধ্যে কয়েকটা পড়ছি মেসেজ। রাকিবা মণ্ডল আবার কমেন্ট করেছো, দ্য পারফেক্ট এক্সাম্পল অফ হ্যাপি কাপল। you. ওরকম মনে হয় জানো তো, আমাদের মতো ঝগড়া বোধহয় খুব কম এই মাত্র couple-এর মধ্যে ঝগড়া হয়। করে এসে আবার বক হচ্ছে। মানে এটা একটা পজিটিভ ভাইব বলো বা পজিটিভনেস বলতে পারো। আমরা ঝগড়াও করি তত তাড়াতাড়ি মিলও হয়ে যায়, আর আমাদের মিলটা বেশিরভাগ করায় ও। আবার আরেকটা মজা এর মধ্যে বলে রাখি, আমরা কোনো কারণে যদি ঝগড়া করি আর কি, তাহলে ও আমাদের দুজনের হাতের ওপর দেবে, দুজনকে বলবে ওর সাথে কথা বলতে, মানে ও ইনিশিয়েটিভ নিয়ে ঝগড়া মেটাবে। যেই ঝগড়া মিটে গেল, বুঝে গেল যে দুজনের ভাব হয়ে গেছে, এইবার মাকে আর পাপার পাশে থাকতে দেবে না, ও মাঝখান দিয়ে ঢুকে যাবে। ও যদি কোনো কারণে আমার গায়ে হাত রাখে বা কিছু করে হাত ছড়িয়ে দেবে, দাম মেরে দেবে, মাকে টাচ করা যাবে না, কিন্তু ঝগড়াও করা যাবে না। যাই হোক, তারপরে লিখছে সঞ্চিতা দাস, বাসন মেজো না অত রাই, সত্যি ওসিডি পেশেন্ট হয়ে যাবে। সে আর বলতে, একে বলো একে এমন কিছু করতে হঠাৎ করে যেন আমি বাসন মাজাটা একটু কমই। আসলে যিনি কাজ করেন তিনি বাসন মাজেন অবশ্যই, কিন্তু অ্যাকচুয়ালি আমি বা ও যখন নিজেরা রান্না করি কিছু, তখন ওই আনুষঙ্গিক বাসন সেটা বলে না, সত্যি হয়ে কথা যায়। বলতে সকালবেলায় আমাকে বেশ কিছু আলাদা রান্না করতে হয়, যেগুলোর বাসনগুলো আমাকেই মেজে ফেলতে হয়, কেন, রাতেই তো করতে হয়। তার আগেই আমাদের যে পিসুমণি সে বাসন মেজে হ্যাঁ, চলে যায়, হ্যাঁ। সুতরাং বাকি বাসন আমায় মাজতে হয়। হলো দুপুরবেলায় খাওয়ার পরে আবার আমাকে সেই সব বাসনগুলো মেজে রাখতে হয়, নাহলে পরের দিনে বাসনের স্তূপাকার হয়ে যাবে। রাত্রেবেলায় আমাকে আবার রান্না করতে হয়, এবং রান্না করার পরে বাসনটা মেজে রাখতে হয়, নাহলে সকালবেলা আবার রান্না রান্না করতে হবে না। না। সুতরাং এই করে করে আমার রান্নার বাসনের পর বাসন মানে হয়ে যায়। স্তূপাকার হয়ে যাচ্ছে আর কি। হয়ে যায়। যাই হোক, আর তো কমেন্ট আসি পরের এবার কমেন্ট, ওই কমেন্টটা পড়ো, যেটার জন্য আরো বেশি করে। আচ্ছা, তার আগেই আমি আরেকটা কমেন্ট পড়বো অবশ্যই, কারণ আমি জানি প্রেয়ারের মূল্য কতটা। লিখছেন সাইদ আর্নব সায়দারনা বেগম। আমি জানি না আমি আপনার নাম ঠিক বললাম কিনা, প্লিজ ক্ষমা করে দেবে। আর সম্ভব হলে না আপনাদের নামগুলো লিখে আমাকে কমেন্টটা করবেন, কারণ আমি চাই আপনাদের নামগুলো ব্লগে বলতে। ওনার কমেন্টটা পড়ি। হঠাৎ করেই তোমার ভিডিওটা চোখে পড়লো, আমারও তোমার মতো অবস্থা। আমার হাজব্যান্ডের ব্রেন টিউমার ধরা পড়লো হঠাৎ করে, কোনো উপসর্গ ছাড়া। আমরা দেরি না করে ব্যাঙ্গালোরে চলে আসি, নিমহ্যান্সে চিকিৎসা করে, এখন কিদুয়াই ওই রেডিয়েশন চলছে। আমরা জুন মাসের 7 তারিখ থেকে এখনও ব্যাঙ্গালোরে আছি, ভাবতে পারছো? আমার মনের অবস্থাটাও তোমার সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই কামনা করি। সত্যি তাই, আমিও ঈশ্বরের কাছে কামনা করি, এবং আমার যারা ভিউয়ার্স, প্লিজ তোমরা সবাই ওনার হাজবেন্ডের জন্য একটু হলেও প্রেয়ার করো। প্রার্থনার জোর সাংঘাতিক, মানে আমি আমার জীবন দিয়ে দেখেছি। একটু হলেও প্রার্থনা করো যেন ওনার হাজবেন্ডও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওনার সাথে ওনার বাড়ি ফিরে আসতে পারেন। আচ্ছা, আরেকটা পড়ি। পৌলমী কর্মকার, থ্যাংক ইউ ফর মেকিং দিস ভিডিও। ভালো আমার মানুষের, পুরনো স্টুডেন্ট। ও আচ্ছা, ভালো মানুষের সাথে ভগবান সব সময় থাকে, তোমরাও ভালো থেকো। সত্যি যদি তাই হয় তাহলে তোমার সাথেও ভগবান নিশ্চয়ই থাকবেন, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই না ভালো আর খারাপ দুটোই থাকে। আমরা যদি খারাপ মানুষটাকে মেরে ফেলতে পারি, তাহলে দেখবে প্রত্যেকটা মানুষের মধ্যেই ওই ভালো মানুষটা আছে, আর সেই ভালো মানুষটা যেদিন জেগে উঠবে, ভগবান প্রত্যেকের পাশে থাকবেন। আচ্ছা, এটা মিস চলে গেল, এইটাই তো। আচ্ছা, যেটার জন্য আজকে আরও এইভাবে সিট ডাউন ভিডিও করা, পায়েল বিশ্বাস। আমি জানি না আপনি আমার থেকে ছোট বড়, তাই আপনি বলেই সম্বোধন করছি। তোমাদের মেডিক্লেম ডিটেলসটা একটু বলবে? এটা
সত্যি অনেকেরই এখন জানার দরকার বা জানতে চেয়েছো আমাদের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। সব থেকে ভালো লাগলো উনি কমেন্ট করে বলেছেন, আর কমেন্ট করলে যেটা আমার সুবিধা হচ্ছে আমি সরাসরি দেখতে পাচ্ছি, কারণ অনেকে ইনস্টাতে আমাকে মেসেজ করেছো, ফেসবুকে মেসেজে ভরে যাচ্ছে, কিন্তু একটা জিনিস কি জানো তো, সরাসরি যদি ফলোয়ার না হও বা ডাইরেক্ট লিঙ্ক না থাকে তোমার সাথে আমার, সেইগুলো সাধারণত রিকোয়েস্ট মেসেজে চলে যায়, যেগুলো সবসময় হয়তো চেক করা হয় না, ডাইরেক্ট মেসেজগুলোই চেক করা হয়, তার জন্য ওই মেসেজগুলো অনেক সময় আমার চোখের আড়ালে চলে যায়। তোমরা একটু চেষ্টা করো কমেন্ট করতে, বা কমেন্টে অন্তত তোমাদের যদি মনে হয় যে পাবলিকালি আমি বলবো না জিনিসটা, আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাইছো, তাহলে প্লিজ অন্তত যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করে সেটা বলো যে তুমি আমার সাথে কথা বলতে চাও, ইনস্টা বা ফেসবুকে ডাইরেক্ট কথা বলতে চাইছো, তাহলে আমি তোমার নামের মানে কি বলবো, নাম দেখে আমি ওখানে গিয়ে রিকোয়েস্ট মেসেজে গিয়ে তোমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে নেবো। এবার আসি চলো মেডিক্লেমের ব্যাপারে, যেটা সব থেকে ভালো, আমার থেকে অনেক বেশি বেটার ও বলতে পারবে। আচ্ছা, মেডিক্লেম বলতে গেলে আমি এর আগের দিন বলেছিলাম আমার কি কোম্পানির মেডিক্লেম আছে, সেটা আমি শেয়ার করেছিলাম, আগের ভিডিওতেও দেখতে পারো বা আমি এই ভিডিওতেও বলবো সবটাই। প্রথমত হচ্ছে বাজার চলতি কিছু অনলাইনে মেডিক্লেম বিক্রি হয়, যেটা অনেক ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যায়। কিছু বাজার টাজার এরকম আছে, গুগলে সার্চ করলে পাওয়া যায়। তো সেই জায়গা থেকে মেডিক্লেম না কেনাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ ওই মেডিক্লেমের পেপারগুলো আমরা ঠিকভাবে পড়ি না, ইন্স্যুরেন্সে কতটা কি পাবো না সেটা ঠিক বুঝতে পারি না, এবং সর্বোপরি বোঝার পরও লাস্টে গিয়ে দেখা যায় যে কোনো একটা কি বলে লেখা রয়েছে যে এই শর্তটা, এই কন্ডিশনটা চাপানো আছে, তার জন্য এই টাকাটা বেনিফিট করা মানে পুরোটা ওই যাচ্ছে না। কন্ডিশন অ্যাপ্লাই শব্দটা আমরা অনেক সময় ওভারলুক করে যাই। এবং দেখা যায় যে বিশেষ করে ক্রিটিক্যাল ইলনেস এই বিষয়টা আমার কবে থেকে অ্যাক্টিভেট আছে, এই জিনিসগুলো সমস্ত কিছু মেডিক্লেমে দেখে নেওয়াটা দরকার আছে। আমার প্রথম থেকেই যেটা ছিল যে একজন রিলায়েবল এজেন্ট যার কাছ থেকে আমি মেডিক্লেম পলিসিটা নেব, নামটা দাদার অবশ্যই অবশ্যই দাদা আমার সাথে সব সময় হেল্প করছেন, প্রতিটা মুহূর্তে ডাকলে ফোন করলে বাড়িতে চলে আসেন পর্যন্ত। দাদার নাম হচ্ছে মানসদা। মানসদার নাম্বারও আমি শেয়ার করে দেবো, যদি আপনাদের কারোর কাজে লাগে অবশ্যই আপনারা আমাদের নাম নিয়ে যোগাযোগ করবেন, তাহলে আশা করি উনি সার্ভিসটা আরো বেটার পাবেন, কারণ আমার সাথে ওনার একটা সম্পর্ক আলাদা হয়ে গেছে। আজ প্রায় 8 বছর হলো ওনার সাথে সম্পর্ক, সুতরাং বুঝতেই পারছেন কতটা। তার আগেও আমার দাদা বা আমার অনেক আত্মীয় ওনার কাছে মেডিক্লেম করেছেন এবং সেটাতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। নিভাবুপা কোম্পানির যে মেডিক্লেম পলিসিটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান। এবার সেইখান থেকে ছিল, মানে ফ্যামিলি ফ্লোটার প্ল্যানটা ছিল আমার, আমি 2022-23 সালে রিঅ্যাসিওর 2.0-তে আসি, মানে যখন ওই পোর্ট করা গিয়েছিল তখন ওই রিঅ্যাসিওর 2.0-তে আসি। এখন আমি রিঅ্যাসিওর 2.0-তেই আছি, এবং ভবিষ্যতে খুব একটা প্রিমিয়াম যদি সেরকম হেরফের না হয় তাহলে রিঅ্যাসিওর 3.0-তে আমি যাব না, মোটামুটি 2.0-তেই থাকবো, কারণ এর বেনিফিটসগুলো সবই মোটামুটি ঠিকঠাক আছে। এবার আসি মেডিক্লেম তাহলে আমরা কিনবো কোথার থেকে, সেটা বোঝা গেল যে আমরা কোনো একজন রিলায়েবল এজেন্টের কাছ থেকে আমরা মেডিক্লেম পলিসিটা কিনবো। এবার এখানেও একটা জিনিস, যে কোনো পলিসি বিক্রি যারা করছে তাদের একটা হিউজ পার্সেন্টেজ থাকে। এবার সেখানে দেখা যাচ্ছে যে আপনার কাছে অন্য কোনো কোম্পানির হয়তো পলিসি অনেক কম দামে পাওয়া যাচ্ছে, এবার সেখানে কিছু অপশান থাকে, যেমন পেমেন্ট মানে আপনাকে কিছু পরিমাণ টাকা হয়তো পেমেন্ট করতে হবে, এবার এই কিছু পরিমাণটা কিন্তু আপনার বলা থাকে না কত পার্সেন্ট বা কত কিছু। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 20% বা 30% টাকা কিন্তু আপনাকে পে করতে হচ্ছে, অনেক সময় এর থেকেও বেশি টাকা পে করতে হয়। যেমন কিছু কিছু জিনিসের ক্লেম করতে গেলে কিছু কিছু কোম্পানির কিছু কম্পালসারি ওয়েটিং পিরিয়ড থাকে, যেটা নিভাবুপা কোম্পানির দেখা যাচ্ছে যে 3.0 বা আরও কিছু পলিসি আছে যেগুলো, বা একটু হাই কোয়ালিটির পলিসিগুলোতে কম্পালসারি ওয়েটিং পিরিয়ডটা একটু কম, কোনোটার ক্ষেত্রে 1 বছর, কোনোটার ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 বছর। অনেক কোম্পানির পলিসি আছে যেক্ষেত্রে 3 বছর অবধি কিন্তু ওয়েটিং পিরিয়ড, সেক্ষেত্রে হঠাৎ করে কিছু হলে আপনি কিন্তু ক্লেম পাবেন না, টাকাটাই দেওয়াটা সার হবে। এটা গেল। আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনি ক্লেম করলেন, ক্লেম পাবেন কতটা সেইটা একবার অনলাইনে গুগলে সার্চ করে নেবেন, যে ক্লেম স্যাটিসফ্যাকশন রেশিও বা ক্লেম কতটা দিয়েছে কোম্পানি,
দেখা যাচ্ছে যে তার 92% 97% ক্লেম দিয়েছে বা 98% ক্লেম দিয়েছে, সেই কোম্পানিগুলোকে চুজ করাটাই বেটার। আইসিআইসিআই লোম্বার্ডও ভালো, একটু প্রিমিয়ামটা বেশি, কিন্তু তারও ফেসিলিটি অবশ্যই ভালো। এইচডিএফসি আরগো বলে আছে, কিন্তু এই সমস্ত পলিসিগুলোও না অনেক ব্যাংক বিক্রি করে। আপনারা অনেকেই আছেন যারা ভাবেন যে ব্যাংক খুব রিলায়েবল জায়গা, আমি ওখান থেকে পলিসি। জেনারেলি এই পলিসিগুলো না গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি হয়, মানে একটা ব্যাংকের কাছে এই পলিসিগুলো গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি, তার ফলে প্রিমিয়ামটা একটু কম হয়। কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু ক্লেম পাওয়ার ক্ষেত্রে অনেকাংশে সমস্যা হয়। তাই জন্য আমি সবসময় বলবো যে পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল ক্লেম পলিসি বা ইন্ডিভিজুয়াল মেডিক্লেম করাটাই বেটার, তাহলে আপনার কোনো ভয় থাকে না। আর অবশ্যই এজেন্টের কাছ থেকে বারবার জেনে নেবেন বা কোথায় লেখা আছে, মানে আমি যেরকম মানুষদের কাছে প্রথম দিন আমি এটাই জিজ্ঞেস করেছিলাম, আমি কি পাবো না সেটা বলুন, কি পাবো সেটা না হয় লেখা আছে, কি পাবো না যেটা আমি ওভারলুক করতে পারি সেটা আগে বলুন যে আমি এই জিনিসগুলো পাবো না। তখন উনি বলেছিলেন, দাদা এটা আপনাকে 1 বছর ওয়েটিং করতে হবে, এটাই আপনাকে 2 বছর ওয়েটিং করতে হবে, তারপর থেকে আর কোনো সমস্যা নেই। তো সেই অনুযায়ী এখন তো আমার পলিসি 8 বছর রানিং হয়ে গেছে, আমি এখন সমস্ত কিছু বেনিফিটগুলোই পাই। আর ক্যাশলেসের ক্ষেত্রে সম্পূর্ণরূপে আমি একটা টাকাও মানে আর কি পে করিনি, আমার মোবাইলে মেসেজও আছে যে ইউ হ্যাভ টু পে অনলি অ্যামাউন্ট 0। মানে এটা যে কি শান্তি। ডিসচার্জ সামারি যেটা সেখানেও কিন্তু এটা আছে। হ্যাঁ, যে ক্লেম পুরোটাই আর কি নিবাউপা কোম্পানি পার্টি দিচ্ছে 0 আর মেডিক্লেম পার্টি দিচ্ছে পুরোটা। মানে মেডিক্লেমের জন্য আমায় একটা টাকাও কিন্তু যে কদিন ভর্তি ছিলাম খরচ করতে হয়নি। উল্টে আরও একটা জিনিস বলে রাখি, হসপিটাল ক্যাশ বলে একটা কথা আছে, সেই হসপিটাল ক্যাশ বাবদ আমি 3 দিন ভর্তি ছিলাম এবং পার ডে আমি 2000 টাকা করে পেয়েছি, এবং এটা মেডিক্লেম কোম্পানি অলরেডি নিবাউপা আমাকে টাকাটা আর কি ডিসবার্স করেছে। এখনো ওই শনি রবিবার রয়েছে বলে ব্যাংকে ক্রেডিট হয়নি, আশা করছি নেক্সট উইকে ক্রেডিট হয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ক্লেম মানে প্রি এবং পোস্টের ক্লেম পেয়েছি কিনা বা এরকম ধরনের একটা কথা বলা হয়েছিল যে পাবোই। হ্যাঁ সত্যি তাই, 62,000 সামথিং এরকম টাকা আর কি প্রি আর পোস্ট মিলিয়ে আর কি ক্লেম হয়েছিল। সেক্ষেত্রে আমাকে কোম্পানি প্রায় 55,000 পে করছে। কিছু জিনিস ওইখানে এদিক ওদিক থাকে, যেমন কোনো একটা টেস্ট ডাবল হলে সেটার একবারই পে করে, সেই জিনিসগুলো হয়েছে। এবং লিডিং ডক্টর মানে দেখা যাচ্ছে যে আমার প্রবলেমটা সার্জারি, সেক্ষেত্রে আমি লিডিং ডক্টর ইউরোলজিস্ট প্রথমে না দেখিয়ে যেহেতু আমি ওই নেফ্রোলজিস্ট দেখিয়েছিলাম, তাহলে নেফ্রোলজিস্টের টাকাটা তো কিন্তু তখন দেবে না এরা। মানে এই ধরনের কিছু মানে নোটস থাকে, সেইগুলো আর কি এটা ওদের ইন্টারনাল বিষয়। কিন্তু দেখুন একটা জায়গায় আমি যদি ওই 5% 8% টাকা পেলাম না, এটা নট এ বিগ ইস্যু, কি 10% টাকা পেলাম না, কিন্তু বাকি টাকাটা পুরোটা যখন আমি পেয়ে যাচ্ছি সেটা অবশ্যই খুবই ভালো। এছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে, আমি এটা বলছি না আপনাদের নিবাবুবাই করতে হবে, যে মেডিক্লেম কোম্পানি করুন না কেন, যা মোট কথা মেডিক্লেম করবেন বা এই ধরনের যে কোনো বিষয়ে যখন পা বাড়াচ্ছেন, আগে বাড়াচ্ছেন, নিজের সমস্ত কিছু ভালোভাবে জেনে তারপরে সেটা করবেন। একদমই তাই। এবং বারবার জেনে নেবেন যে কোথায় আমার লেখা আছে, যে এই যে এজেন্ট তাকে বলবেন দাগ দিতে যে এখানে কোথায় লেখা আছে যে আমি এটা পাবো না, আর কোথায় লেখা আছে এটা আমি পাবো। বিশেষ করে ক্রিটিক্যাল ইলনেস বারবার বলছি, কারণ জ্বর যাওয়া হলে কেউ আমরা নার্সিংহোমে ভর্তি হই না, মূলত হার্ট অ্যাটাক বা এই ধরনের কিছু জিনিস, বড় রোগ যেগুলো মানে যেটা এখন সত্যি কথা বলতে মানে নাউডেজ ব্যাপারটা মানে খুব মানে কম্পালসারি হয়ে গেছে, বাড়ি বাড়ি এরকম স্ট্রোক, বড় বড় মানে মানে আমরা যেটা একটা সময় পর মানে কল্পনাই করতে পারতাম না। ও মেডিক্লেম করেছে, আমি তখন বলতাম যে না না ঈশ্বরের কৃপায় আমাদের কোনোদিন কিছু হবে না, আমরা এতটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি, আমাদের কিছু হবে না। মানে সেইখানে যদি এত বড় কিছু হতে পারে, সেই কারণেই এই ভিডিওগুলো করা বা ওনার প্রশ্নের উত্তরে হয়তো পুরো ব্যাপারটাতে এলাম, আরো বুঝিয়ে বলে দেওয়া হলো যে মেডিক্লেম কিভাবে কি করতে হয় বা এই জিনিসগুলো মানে প্রিকশনটা আগে জরুরি, যে আমি যে কোম্পানির সাথে যাচ্ছি সে আমায় সব দেবে তো, আমার সেই সময় আর্থিক সংস্থানটুকু দেবে তো। কারণ আমি একটা আর ন্যূনতম 10 লাখ টাকার পলিসি করা মানে এটা খুব জরুরি, কারণ 5 লাখ টাকার পলিসি এখনকার দিনে খুব মানে কম, মানে 10 লাখ টাকার পলিসি না হলে চলাটা খুব মুশকিল। এই বক্তব্য আর কি বলার বাকি রাখতে ঘুম পেয়ে গেছে গো, আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস আমার হঠাৎই মনে পড়লো বিষয়টা, যে যখন এই মেডিক্লেমের যে কি বলবো যে ইয়ারলি যে প্রিমিয়ামটা থাকে,
সেটাও কিন্তু অনেক সময় নির্ভর করে, যতদূর আমি জানি পুরোটা বয়সের উপর, যে বয়সের যত কম উপর বয়সী এবং তোমার কোনো এক্সিস্টিং ডিজিজ আছে কিনা। ডিজিজ আছে কিনা। হুম। মানে আমার অলরেডি কোনো বড় শরীর খারাপ আছে জানি, ওদের কিন্তু সমস্ত মেডিকেল রিপোর্ট জমা দিয়ে তারপরে একটা বয়সের পর মেডিক্লেম 40-এর পর হলেই এখন একটা জেনারেল মেডিকেল হবে। নইলে কিন্তু হঠাৎ করে মানে আমার আছে জানি এই সময় টুক করে নি, কারণ লুকিয়ে- বছর দুয়েকের মধ্যে আমার হুম। অপারেশন করতে হবে, সেটাতে কিন্তু একটু সমস্যা হবে। তবে মানে যত কম বয়সে করতে পারবে তত তত বেশি লাভ। প্রিমিয়ামও কম হবে এবং লাভটা অনেক বেশি পাবে। বেশি তাই পাবে। বলে বয়স হয়ে গেছে বলে আর করতে পারবো না এটাও নয়। হ্যাঁ, মোটামুটি মানে 50 বছর 55 বছর বয়সেও মেডিক্লেম কিন্তু করা যায় যদি আর্থিক সংস্থানটুকু থাকে। কারণ তাই সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রিমিয়ামটা premiumটা একটু বেশি। বেশি হয়, এইটাই বলার। আর 60-এর ওপরে হয়ে গেলে জেনারেলি কোনো মেডিকেল কোম্পানি আর মেডিক্লেম দিতে চায় না, কারণ আমরা তো জানি 60 হওয়ার পর থেকে মানুষের জীবনে আরো বেশি রোগ জ্বালা ধরে যায়। তবে আমি চাইবো যে যারা ফিট আছে তারা হয়তো যদি আর্থিক সংস্থান থাকে নিশ্চয়ই মেডিক্লেমটুকু করে নেওয়া। আর যারা এখন ইয়াং এজ, আমি অবশ্যই তাদের সাজেস্ট করবো মেডিক্লেম করার। তার কারণ হচ্ছে হেলদি লাইফস্টাইলের থেকেও ফাস্ট লাইফস্টাইল আরো বেশি ভয়ানক হতে চলেছে। এবং সত্যি মানে এর এই ফাস্ট লাইফস্টাইলের কিছুটা ধারক তো আমরাও কিছুটা তো তার পেয়েছি। এবং কি কি কারণে এই যে আমার শরীরে এরকম ক্যান্সার হলো, মানে এই আনএক্সপেক্টেড জিনিসটা কি করে হলো, বা এটা তো আর একদিনে হয়নি, সেই জিনিসটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বানাবো। এবং ডাক্তার আমাদের কি কি সাজেস্ট করেছে বা কি কি সাজেশন দিয়েছে আর কিভাবে সেটাও। পুরো মানে এখন ওকে বহু বছর ধরে একটা মেডিকেল টার্মস এন্ড কন্ডিশন বলতে পারো, হ্যাঁ, মানে মধ্যে হেলথ থাকতে চেকআপের হবে, মধ্যে থাকতে হবে। থাকতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা আমরা আরেকটা ভিডিওতে করব, নাহলে এই ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তো এইটুকুই থাকলো আজকের মতো। কিন্তু যদি কারোর কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট করো, তোমরা কমেন্ট ফিল ফ্রি টু করো। কমেন্ট। আর কমেন্টেও যদি বারবার বলছি মনে হয় যে না, সবার কমেন্ট অবশ্যই পাবলিকলি পোস্ট হয়, তোমরা জানো। অনেকের যদি মনে হয় যে না আমি পাবলিকলি ব্যাপারটা ডিসক্লোজ করতে চাইছি না, তোমরা শুধুমাত্র কমেন্টে এটা লেখো আমার নাম এটা, আমি তোমার সাথে যোগাযোগ করতে চাইছি। তারপর আমার ইনস্টা আইডি রাই হাইভ, সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমার ফেসবুক চ্যানেল অর্পিতা লাহা চক্রবর্তী, ওখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ডেসক্রিপশনে দুটোরই লিংক দেয়া থাকে, তোমরা ওখানেও গিয়ে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো। আমরা সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা অবশ্যই পাশে আছি, প্রত্যেকটা মানুষের আমরা পাশে থাকার চেষ্টা করছি, কারণ দুর্দিন কার কখন আসে কেউ বলতে পারে না। কারণ আমরা 24 ঘন্টা না 2 ঘন্টার মধ্যে জীবনের দুর্দিন দেখে ফেলেছি। সুতরাং কিচ্ছু বলে আসে না। সবাই ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, আর হাসতে থাকো, রাই হাইওয়ের সাথে থাকো। গুড লাভ ইউ নাইট, অল। বাই।